প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া সম্বর্ধনায় যোগ দিলেন প্রধান উপদেষ্টা। জানালেন ফেব্রুয়ারির সংসদ নির্বাচন নিয়ে তার সরকারের প্রত্যয় আর প্রস্তুতির কথা। জনপ্রিয়তায় শীর্ষে বিএনপি, দ্বিতীয় স্থানে জামাত, সমর্থন কমেছে এনসিপির। জরিপের তথ্য, নৌকা প্রতীক স্থগিত রেখে ১১৫ প্রতীকের গেজেট প্রকাশ ইসির। ঝটিকা মিছিলের বিরুদ্ধে শক্ত অবস্থান, জড়িতদের ধরতে রাজধানীবাসীর সহযোগিতা চায় ডিএমপি। আওয়ামী চ্যাপ্টার ক্লোজড, সার্জিসের মন্তব্য। খোলস বদলের বিরুদ্ধে রিজভির হুঁশিয়ারি। সাংবাদিকদের ওয়েজ বোর্ড শ্রম মন্ত্রণালয়ের অধীনে চান তথ্য উপদেষ্টা। যে কোনো মূল্যে ওয়েজ বোর্ডের বাস্তবায়ন দাবি সাংবাদিক নেতাদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বাংলাদেশের আগামী নির্বাচনের ব্যাপারে তার সরকারের প্রস্তুতি ও প্রত্যয়ের কথা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ট্রাম্প আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে মার্কিন প্রেসিডেন্টকেও আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে ডক্টর ইউনূস ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিশ্বের বিভিন্ন শীর্ষ নেতাদের সঙ্গেও মতবিনিময় করেন। তাদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে। এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও সাক্ষাৎ করেন। এদিকে জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনূস বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসজিডি অর্জনে প্রতি বছর $4 ট্রিলিয়ন বিনিয়োগ ঘাটতি পূরণ করা কঠিন চ্যালেঞ্জ হলেও অপরিহার্য। তিনি বলেন, চতুর্থ আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সম্মেলনে দেয়া প্রতিশ্রুতিগুলো এখন বাস্তবে রূপ দেওয়ার সময় এসেছে। প্রান্তিক মানুষের কণ্ঠস্বর শোনা জরুরি। এছাড়াও প্রধান উপদেষ্টা এসজিডির জন্য অর্থায়ন জোরদারের 5টি অগ্রাধিকার তুলে ধরেন। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন। জাতিসংঘ সদর দফতরে বিশ্ব নেতাদের সাথে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সরকারের প্রস্তুতিও পুনর্ব্যক্ত করেছেন তিনি। এদিকে আওয়ামী লীগের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন ডক্টর ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। নিউ ইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সরকার, রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে বৈঠক করেন তিনি। মঙ্গলবার নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার। এ সময় প্রধান উপদেষ্টা পাচার হওয়া অর্থ ফেরত আনতে সহায়তা চাইলে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট এ ব্যাপারে আশ্বাস দেন। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনার শাসন আমলে $234 বিলিয়ন পাচার হয়েছে। সেই অর্থ ফেরানো অন্তর্বর্তী সরকারের বড় অগ্রাধিকার। এর আগে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ডক্টর এনগোজি ওকানজো ইওয়েল। এ সময় বাংলাদেশের রপ্তানি সুবিধা, তৈরি পোশাক খাতের বাজার সম্প্রসারণ, উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য বৈষম্য কমানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণে বিশ্ব বাণিজ্য সংস্থার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। এদিকে নেদারল্যান্ডসের রানী দ্বিতীয় ম্যাক্সিমার সাথেও প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, সবুজ জ্বালানির ক্ষেত্রে সহযোগিতা চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও। শুক্রবার সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের প্রস্তুতির বিষয়টি থাকবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার অ্যান্থনি অ্যালবেনিজের সাথে বেশ কিছু সময় কথাবার্তা হয়। ওনারা এই পুরো মিটিংগুলোতে আমাদের আর তাদের মধ্যে যে মিউচুয়াল যেই ইস্যুগুলো আছে সেগুলো ছাড়াও ইলেকশনের বিষয় আসে, রিফর্ম আসে এবং বিশেষ করে অ্যান্থনি অ্যালবেনিজের সাথে বাংলাদেশি যে কমিউনিটি অস্ট্রেলিয়ায় আছে তাদের বিষয়েও আলাপ হয়। আর অজয় বাঙ্গার সাথে বাংলাদেশের ইলেকশন নিয়ে কথাবার্তা হয়। উনি আবারও জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন, এই ইলেকশনের জন্য কি আমরা মেজার নিচ্ছি সেগুলো কথা হয়েছে। এছাড়াও প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন প্যারিসের মেয়র অ্যান হিডালগো। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। আগামী সরকার গঠনের জন্য ভোটারদের পছন্দের তালিকায় সবার উপরে বিএনপি। 40%-এরও বেশি ভোটার এমন মত দিয়েছেন। দ্বিতীয় অবস্থানে জামায়াতে ইসলাম। দলটিকে ভোট দেবেন বলে জানিয়েছেন 31% ভোটার। এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও প্রায় 18% ভোটার আওয়ামী লীগকে ভোট দিতে চান। এদিকে এনসিপির প্রতি আস্থা রাখছেন মাত্র 4% ভোটার। দেশের 1.5 লাখ ওয়ার্ড বা মহল্লার 10,413 জনের মধ্যে এই জরিপ চালিয়েছে ইনোভেশন নামের একটি প্রতিষ্ঠান। রোকনুজ্জামানের রিপোর্ট।
গত মার্চের পর আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে আবারও জরিপের ফল প্রকাশ করেছে ইনোভেশন নামে একটি প্রতিষ্ঠান। পিপল ইলেকশনস পোল সার্ভের দ্বিতীয় পর্যায়ে যথারীতি ভোটারদের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে আছে বিএনপি। 40% বেশি ভোটার এখনও বিএনপির পক্ষে। 31% ভোটারদের সমর্থন পেয়ে দ্বিতীয় অবস্থানে জামাতে ইসলাম। তবে গত মার্চের তুলনায় প্রায় 4% বেড়ে 18% সমর্থন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। এনসিপির জনপ্রিয়তা 1% কমে 5 থেকে নেমে এসেছে 4-এ। বিএনপির প্রতি যে বিশ্বাসটা যে বিএনপি সরকার গঠন করবে, এটা যদি ওই জায়গায় থাকে বা আরো বাড়তে থাকে, তাহলে আনডিসাইডেড যে ভোটার যারা আছেন তাদের বিএনপির দিকে ব্রেক করার পসিবিলিটি আরো বেড়ে যাবে সামনে। এবং যেটা আমি বললাম যে বিআইজিডি এবং এটা দুটোই দেখাচ্ছে যে মনে করছে মানুষজন সরকার বিএনপি গঠন করবে। আর যদি এটা কমতে থাকে বা এনি চান্স, এবং জামাতের আমরা যেটা দেখছি সেটা যদি বাড়তে থাকে, ব্যান্ডওয়াগন ইফেক্ট কিন্তু উল্টো কাজ করবে। তখন মানুষজন কিন্তু মনে করবে যে জামাত জিতছে, তাহলে ভোটটা আমি হচ্ছে জামাতের কাছে। জরিপে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কার্যক্রম নিয়ে ভোটারদের মধ্যে সমর্থন বেড়েছে জামাতের প্রতি। 6টি বিভাগে বিএনপি এগিয়ে থাকলেও রংপুরে জামাত এবং বরিশালে আওয়ামী লীগ এগিয়ে আছে। আমেরিকা থেকে একটা অ্যাভারেজ পোল যে হয়, ওখানে তো প্রত্যেক মিনিটই পোল হচ্ছে। প্রেসিডেন্সিয়াল ইলেকশন পোলে ওদের আমেরিকার জনসংখ্যা হলো 34 কোটি, তাদের পোল স্যাম্পল সাইজ হয় 1000 থেকে 1500-র মতো। র্যান্ডম স্যাম্পলিং মানে কি? র্যান্ডম মানে হলো যে আপনি আগে থেকে কোনো কনসেপ্ট নেননি, আপনি যে চোখ বন্ধ করে স্যাম্পলগুলো নিয়েছেন, নিয়ে সেটা যদি এক জায়গায় জড়ো করেন, সেই জিনিসটা, এটা একটা খুব পাওয়ারফুল ল অফ লার্জ নাম্বার বলে, যে যেখান থেকে আপনি অটোমেটিক্যালি সেই আপনার ছোট যেটা স্যাম্পল জোগাড় করলেন, এটা পুরো পপুলেশনটা রিপ্রেজেন্টেটিভ হয়ে যায়। এটা ওয়েল এস্টাবলিশড একটা ফ্যাক্ট। জরিপে ভোট দেওয়ার ক্ষেত্রে প্রতীক বা দলীয় ইস্তেহার নয়, প্রার্থীর যোগ্যতাকেই গুরুত্ব দিচ্ছে প্রায় 66% ভোটার, যা পিআর পদ্ধতির বিরুদ্ধে জনমতের প্রতিফলন। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের পক্ষে মত দিয়েছেন প্রায় 46% উত্তরদাতা। আমাদের প্রজন্মের মানুষরা হয়তো দলীয় যে ইলেকট্রাল সিম্বল দেখে তারা ভোট দিবে না, তারা হয়তো দেখবে প্রার্থীর, বিশেষ করে যে ক্যান্ডিডেট আছে, ওই ক্যান্ডিডেটের কোয়ালিটিস গুলো কি ছিল, ক্যান্ডিডেটের কোয়ালিফিকেশন গুলো কি ছিল, ক্যান্ডিডেট আসলে মাঠে এসে ভালো কাজ করতে পারবে না কিনা। দে আর লুকিং ফর ট্যাঞ্জিবল চেঞ্জ, দে আর নট লুকিং ফর এমটি প্রমিসেস। তারা ইশতেহার দেখছে না, এবং এই জিনিসটা আমার মনে হয় সকল রাজনীতিবিদদের দিস ইজ আ টেক হোম মেসেজ ফর ইউ। এছাড়া দেশের প্রায় 66% মানুষ মনে করে ভারত পাকিস্তানের সাথে সুসম্পর্ক রেখেই চলা উচিত। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। নৌকা প্রতীক স্থগিত রেখে 115টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে সেই তালিকায় নেই এনসিপির দাবি করা প্রতীক শাপলা। বুধবার কমিশন থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার 1972-এর আর্টিকেলে 94-এর প্রদত্ত ক্ষমতা বলে নির্বাচন পরিচালনা বিধিমালা 2008-এ এই সংশোধনী এনেছে কমিশন। এর আগে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য মোট 69টি প্রতীক ছিল, তবে এই সংশোধনীতে প্রতীক সংখ্যা বাড়িয়ে 115টি করা হয়েছে। স্থগিত হওয়া প্রতীক বাদে প্রকাশিত 115টি প্রতীক থেকে প্রাপ্যতা সাপেক্ষে যে কোনো প্রতীক বরাদ্দ নিতে পারবে দলগুলো। এর আগে বিধিমালা সংশোধন করে শাপলা প্রতীক জাতীয় নাগরিক পার্টির অনুকূলে বরাদ্দের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন কমিশন শাপলা প্রতীক বরাদ্দের বিষয়টি নিয়ে স্বেচ্ছাচারিতা করছে বলেও অভিযোগ এনসিপির। আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ। ঝটিকা মিছিলের অভিযোগে এ পর্যন্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রায় 6000 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আবাসিক হোটেল, ছাত্রাবাস ও ফ্ল্যাট বাড়ি সহ বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধরিয়ে দিতে রাজধানীবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন তারা। গোয়েন্দারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে অর্থের যোগানদাতাদেরও খুঁজছেন। এসএম ফয়েজের রিপোর্ট, বিস্তারিত। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর থেকে রাজধানীতে একের পর এক ঝটিকা মিছিল করছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। এতে ঘুম হারাম পুলিশের। ঝটিকা মিছিল সহ এসব তৎপরতা নিয়ন্ত্রণ করতে না পারা ও দায়িত্বে অবহেলার কারণে পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে। তারপরও বন্ধ হচ্ছে না ঝটিকা মিছিল। এই অবস্থায় কৌশল পাল্টে পুলিশ আগের মতো অ্যাকশনে নামলে একের পর এক ধরা পড়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, নির্বাচনকে সামনে রেখে অপতৎপরতা চালাচ্ছে আওয়ামী লীগ। স্থানীয় জনসাধারণের সহায়তায়
বাংলাদেশ পুলিশ, স্পেশালি ডিএমপি পুলিশ এবং আমাদের গোয়েন্দা পুলিশ এই সকল ঝটিকা মিছিল হতে আজকে এখন পর্যন্ত 244 জন 244 জনকে গ্রেফতার করা হয়। এই সময় তাদের কাছ থেকে 14টি ককটেল এবং 60টি ব্যানার উদ্ধার করা হয়। ডিএমপির ধারাবাহিক অভিযানে ইতিপূর্বে এই ধরনের মিছিল থেকে প্রায় 5 শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রোধে পুলিশের পাশাপাশি নগরবাসী সহায়তা করে যাচ্ছে। আমরা তাদের এই সহায়তাকে অ্যাপ্রিসিয়েট করি। আজকে তারা আমাদেরকে এবং আমাদেরকে বেশ ভালোভাবে সহায়তা করেছে। ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে দেশবাসীর সহযোগিতা চেয়েছে পুলিশ। অনেক নেতার ফ্ল্যাটও ফাঁকা আছে, তাদের আত্মীয় স্বজনেরও ফ্ল্যাট ফাঁকা আছে। আমাদের কাছে এইরকমও ইনফরমেশন আসতেছে যে এই সমস্ত বাসা বাড়িতেও তাদেরকে আর পয়সা দেওয়া লাগে না, ফ্রি অফ কস্টে থাকতেছে। যারা ছাত্র না বা অছাত্র, যারা অপতৎপরতার সাথে জড়িত, এইটা যদি নগরবাসী আমাদেরকে সহায়তা করে তাহলে পুলিশের কাজটা আমাদের জন্য আরও অনেক সহজ হয়ে যাবে। এইটা আপনাদের মাধ্যমে আমি পুরা ডিএমপির যারা এই যে বিভিন্ন ফ্ল্যাটে বাড়িতে আমরা রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে বসবাস করি তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা এই তথ্যগুলো আমাদেরকে পুলিশকে দিবেন। আমরা আপনাদের পরিচয় 100% গোপন রাখব। অনেকেই স্বীকার করছে যে এরা কিন্তু পয়সার বিনিময়ে আসছে, ওদেরকে পে করা হয়। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় কেউ বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারিও দিয়েছে পুলিশ। SM ভয়েস, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, 24-এর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। বিকেলে সুনামগঞ্জে দলীয় এক সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা ও উপজেলা কমিটির নেতাদের নিয়ে এই সমন্বয় সভা হয়। সার্জিস আলম বলেন, প্রকাশ্যে তো নয়ই, কেউ যদি মনে মনেও চিন্তা করেন আওয়ামী লীগ ও তার দোসরদের বিরোধী দল বানাবেন, তাদের ক্ষমতার গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আসতে অন্য কোনো দেশের সাথে দর কষাকষি করবেন, তাহলে জনগণ তাদের বয়কট করবে। সার্জিস আলম আরও বলেন, ভারতীয় আধিপত্যবাদের অধীনে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে কেউ ক্ষমতায় আসতে পারবে না। ছোট দলকে টিটকেরি করে খাটো করে যারা রাজনীতি করতে যাবেন তাদের পরিণতিও ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন সার্জিস। আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না। যারা 24-এর অভ্যুত্থানে হাজারের অধিক মানুষকে খুন করেছে, সেই ফ্যাসিস্টদের অংশগ্রহণে আগামীর বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগ এই বাংলাদেশের কোনো নির্বাচনে আগামীতে আর অংশগ্রহণ করতে পারবে না। আমরা ওই প্রক্রিয়ার দিকে যাচ্ছি যে এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ দল হিসেবে তাদের বিচার হবে এবং দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ হতে হবে। নিউ ইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হেনস্থা ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার জন্য অন্তর্বর্তী সরকারের অদক্ষতাকেই দায়ী করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার আরও সচেতন হলে এই ঘটনা ঘটত না। পিরোজপুর ও বরগুনা জেলা বিএনপির নতুন কমিটির নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, নীল নকশা ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। কোনো ধরনের চাঁদাবাজ বিএনপির রাজনীতিতে জায়গা পাবে না বলেও জানিয়ে দেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, অর্থ আত্মসাৎ করে অনেকেই দেশের বাইরে সম্পদ তৈরি করেছেন, তবে গত 1 বছরেও দুদক তাদের কোনো টাকাই ফেরত আনতে পারেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও কেন ভালো হচ্ছে না এমন প্রশ্নও রাখেন তিনি। আওয়ামী লীগের সহযোগীরা যাতে খোলস বদল করতে না পারে সেদিকেও খেয়াল রাখার কথা বলেন রিজভী। ওই টাকা পাচারকারীদের, ওই ব্যাংক হরিলুটকারীদের যেন প্রত্যাবর্তন না হয়। ওই মানুষ খুন করে, ছাত্র খুন করে, শিশুকে খুন করে যারা ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল, তাদের ওই খুন, ওই রক্ত এখনো শুকায়নি। তাই আওয়ামী লীগের সাথে কোনো আতাত নেই। আওয়ামী লীগের সাথে যারা তাকে সহযোগিতা করেছে তাদের যেন খোলস খুলে নতুনভাবে আত্মপ্রকাশ করতে না পারে, আমাদেরকে সেই দিকটাই দেখতে হবে। জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরণাস্ত্র ব্যবহার করে সরাসরি গুলির নির্দেশ দেন।
ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান চিহ্নিত করে হেলিকপ্টার থেকে বোমা বর্ষণের নির্দেশও দেন বলে ট্রাইব্যুনালের সাক্ষ্যে জানান মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা। তিনি বলেন, আন্দোলনকারীদের রাজাকার হিসেবে চিহ্নিত করে তাদের ফাঁসি দেওয়ার কথাও বলেন শেখ হাসিনা। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। ড্রোন দিয়ে ছবি নিচ্ছি আর হেলিকপ্টার মানে কয়েক জায়গায়, তাহলে কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে? সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাত্রে। ফজলে নূর তাপসীর সাথে আলাপে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহারের কথা স্বীকার করেছিলেন পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার নির্দেশনা দেওয়া আছে, তা ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে দেয়া সাক্ষ্যে এসব তথ্য তুলে ধরেন ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা ও ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। যিনি তাকে নির্বাচিত দাবি করেন, তিনি জনগণের বিরুদ্ধে ৩৬ সেনা এবং হেলিকপ্টার ব্যবহার করে গুলি করার নির্দেশ দিচ্ছেন, বোম্বিং করার নির্দেশ দিচ্ছেন। এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না। এইখানে আরও একটা বিষয় আছে, ইন্টারনেট সেবা উনি বন্ধ করে দিয়েছেন। জোহা বলেন, শেখ হাসিনার ৬৯টি ফোনালাপ জব্দ করে বিশ্লেষণ করেন তিনি। এর মধ্যে ফজলে নূর তাপস, মাকসুদ কামাল ও হাসানুল হক ইনুর সাথে হওয়া আলাপে এসব অপরাধের বিষয়ে প্রমাণ পাওয়া যায়। এইখানে আমাদের মামলার বিচার হচ্ছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুনের। মকসুদ কামালের বিরুদ্ধে আমার যতটুকু জানা তদন্ত চলছে, কিন্তু তদন্তের অগ্রগতি সম্পর্কে আমার কোনো স্পষ্ট ধারণা নেই। এদিন এজলাসে উপস্থিত ছিলেন মামলার আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন। এই মামলায় ৫৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সাংবাদিকদের ওয়েস্ট বোর্ড শ্রম মন্ত্রণালয়ের অধীনে চান তথ্য উপদেষ্টা। বলেন, মালিক পক্ষের সদিচ্ছার অভাবেই ওয়েস্ট বোর্ড এতদিন বাস্তবায়ন হয়নি। এদিকে যে কোনো মূল্যে ওয়েস্ট বোর্ডের বাস্তবায়ন দাবি সাংবাদিক নেতাদের। বিকেলে তথ্য ভবনে এক আলোচনায় এসব তথ্য উঠে আসে। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড আর সুরক্ষা অধিকার আইন নিয়ে আলোচনা। দীর্ঘদিনের এই দাবির বাস্তবায়ন নিয়ে নিজ আগ্রহের কথা জানালেন তথ্য উপদেষ্টাও। জানান, যে কদিন সময় আছে এর মধ্যেই বিষয় দুটি সমাধান করে যেতে চান। এটা সার্টেন ছিল যে আমরা চাইছিলাম করতে, বাট এটা আপনাদের সদিচ্ছার উপর নির্ভর করতেছে, মালিক পক্ষ এবং সাংবাদিক পক্ষ। আলোচনায় সাংবাদিক নেতা, তথ্য মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নিলেও ছিলেন না মালিক পক্ষের কোনো প্রতিনিধি। সাংবাদিকদের বেতন, নিরাপত্তা, মামলা, জরিমানা সহ নানা বিষয় উঠে আসে আলোচনায়। মালিকরা আমাদেরকে বেতন দেন, আমরা সেখানে চাকরি করি। কত হলো যে মালিকরা যদি তাদের সুযোগ সুবিধা না পায়, তারা আমাদের বেতন করতে গেলে দুটো শর্ত দেখতে হবে। আমার নবম বছর মাস লাগবে, নবম বছর আমাদের দিতে হবে, নবম বছরের ব্যাপারে কোনো আপোষ নেই। আমি নিউজ প্রিন্ট আমদানি করতে, আমি তো ফাইলগুলো সাইন করে যাচ্ছি, আপনি নিউজ প্রিন্ট পাচ্ছেন, নিউজ প্রিন্ট চলে যাচ্ছে প্রেসে, প্রেস থেকে চলে যাচ্ছে আরেক ব্যবসায়ী। এগুলো সবই আমি জানি, আমরা জানি, কিন্তু তারপরে আমরা দিচ্ছি কেন? এই গুডউইলটা আমরা শো করতেছি, আপনারা সাংবাদিকদের ভালো রাখেন, কিন্তু ওইটাও তো ওনারা করতে পারতেছেন না। গণমাধ্যম কর্মী আইন একটা যেটা প্রস্তাবনা ছিল, সেটা যদি হতো তাহলে এটা সংস্কার কমিশন এটা যদি আমলে নিতেন আমাদের জন্য ভালো হতো। ওয়েস্ট বোর্ড কমিটিতে শ্রম মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি না থাকায় এ নিয়ে তথ্য উপদেষ্টা প্রশ্ন তোলেন। টেলিভিশনটা খুবই বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। ১৩,০০০-১৪,০০০ টাকা, ১৩,০০০-১৪,০০০ টাকা দিয়ে এখন তো আমার মনে হয় না কোনো সাবলেটও পাওয়া যায়। সো পয়েন্টটা আমি বারবার বলে যাচ্ছি, মালিকরা অবশ্যই শুনেন, তাদের সব মিডিয়া হাউস আছে, সবাই শুনেন, কিন্তু আমি দেখতেছি না আর কি যে সদিচ্ছা থাকলে এই সময়টাই কিন্তু আমরা ওপেন ছিলাম যে আমরা আপনাদের যত এমিনিটিস দরকার, যত সুবিধা দরকার আপনারা নেন, কিন্তু সাংবাদিকদের ভালো রাখেন। এক পর্যায়ে প্রশ্ন ওঠে, ওয়েজ বোর্ড করবে কারা? সাংবাদিকরা আদৌ শ্রমিক কিনা কথা হয় তা নিয়েও। শ্রমিকদের মিনিমাম ওয়েজ থাকতে হবে, সেটা পৃথিবীর সব দেশে আছে। এখন সাংবাদিকতার মতো একটা মহৎ পেশাকে যদি আমরা শ্রমিক বানিয়ে ফেলি এবং তাদেরকে ওই ফেলি, তাহলে তো অন্যরকম কেমন একটা হয়ে যাচ্ছে স্যার। জি না, সাংবাদিকরাই তো আমরা স্বীকার করে নিচ্ছি যে আমরা শ্রমিক, তাহলে আপনি আমাকে ন্যূনতম মজুরি দিবেন।
আর যদি আমরা শ্রমিক না হই, আমরা অন্য একটা উচ্চতর জায়গা পাই, সেই দাবি আমার কার কাছে থাকবে? মালিক পক্ষের কাছে থাকবে। মালিক পক্ষ যদি সেই জায়গায় এখানে সস্তা শ্রমের গার্মেন্টস পদ্ধতি প্রয়োগ করে, এটা খুবই লজ্জাজনক। এটা হচ্ছে এখানে ওয়েজ বোর্ড বাস্তবায়নের সংকটটা কোথায়? আপনারা কেন এটা মনে করছেন যে এটা পারা যাবে না? আমরা যদি ইতিহাস দেখি, নোয়াব এবং সাংবাদিকদের যেই ওয়েজ বোর্ড, এটা সবসময় সাংঘর্ষিক হয়েছে। এটা সুখকর না ইতিহাসটা। শেখ হাসিনার সরকার তখনকার সংবাদপত্র মালিকদেরকে তুষ্ট করার জন্য এই মন্ত্রিসভা কমিটি করে দিয়ে এই সংকটটা তৈরি করেছে। আমরা সেই সংকটের গোড়ায় না গেলে কিন্তু এটার সমাধান কিন্তু হবে না। মাস্টার কমিশনে যখন আমাদের সাথে বৈঠক হয়, তখন ওই বৈঠকেই কিন্তু আমরা প্রথম প্রতিবাদ করছিলাম যে ওয়েজ বোর্ড কেন থাকবে না, আমাদের ওয়েজ বোর্ড লাগবে। এটা হলো সর্বশেষ চূড়ান্ত কথা। এটা কিভাবে ম্যানেজ করা যায় এটা আপনি বিবেচনা রাখবেন। পরিকল্পনা, প্রস্তাবনা, পক্ষে বিপক্ষে যুক্তি ও যুক্তি খণ্ডনের জন্য তথ্য উপদেষ্টা 10 দিন সময় বেঁধে দেন। 10 দিনের ভিতরে দেন। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। যেটা ফলে নভেম্বরের তৃতীয় সপ্তাহে প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বুধবার নির্বাচন ভবনে আউট অফ কান্ট্রি ভোটিং ওসিভি বিষয়ে লন্ডনে বাংলাদেশের হাইকমিশন ও লন্ডন প্রবাসী বাংলাদেশিদের সাথে অনলাইনে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আরও বলেন, 2008 সাল থেকে পোস্টাল ভোটের উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর হয়নি। তিনি জানান, প্রবাসী যারা ওসিভির জন্য রেজিস্ট্রেশন করবেন, ছুটিতে দেশে এলে তারা ভোট দিতে পারবেন না। যার এনআইডি আছে তিনিই ভোটার, তবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হলে কেউই ভোট দিতে পারবেন না। কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও সমর্থকরা ভোট দিতে পারবেন বলে জানান তিনি। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া সম্বর্ধনায় যোগ দিলেন প্রধান উপদেষ্টা, জানালেন ফেব্রুয়ারি সংসদ নির্বাচন নিয়ে তার সরকারের প্রত্যয় আর প্রস্তুতির কথা। জনপ্রিয়তায় শীর্ষে বিএনপি, দ্বিতীয় স্থানে জামাত, সমর্থন কমেছে এনসিপির। জরিপের তথ্য, নৌকা প্রতীক স্থগিত রেখে 115টি প্রতীকের গেজেট প্রকাশ ইসির। ঝটিকা মিছিলের বিরুদ্ধে শক্ত অবস্থান, জড়িতদের ধরতে রাজধানীবাসীর সহযোগিতা চায় ডিএমপি। আওয়ামী চ্যাপ্টার ক্লোজড, সার্জিসের মন্তব্য, খোলস বদলের বিরুদ্ধে রিজভির হুঁশিয়ারি। সাংবাদিকদের ওয়েজ বোর্ড শ্রম মন্ত্রণালয়ের অধীনে চান তথ্য উপদেষ্টা। যে কোনো মূল্যে ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি সাংবাদিক নেতাদের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews-এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।